গ্রন্থ সমালোচনা। বৃহত্তর জনগোষ্ঠীর সংকটে মূল নিরূপণে সমর্থ হলেও সূর্য দীঘল বাড়ি উপন্যাসের বিশিষ্টতা ব্যক্তিকথা হিসেবেই, সমষ্টির রূপায়ণ হিসেবে নয়। কথাটির যথার্থতা বিশ্লেষণ করুন, অথবা সূর্য দীঘল বাড়ি উপন্যাসের সমালোচনা লিখুন। কথাসাহিত্যিক অভিধানকার আবু ইসহাকের সাড়া জাগানো সূর্য দীঘল বাড়ি উপন্যাসে উপস্থাপিত হয়েছে 50-এর মনন্তর সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ, স্বাধীনতা প্রাপ্তির স্বপ্ন ও স্বপ্নভঙ্গ এবং মূর্তিতে উচ্ছ্বসিত অস্তিত্ব মানুষের জীবন সংগ্রামের ভয়াল এক রূপ। 50-এর মনন্তর থেকে দেশ বিভাগ এই 5 বছরের সময় পরিসরে এই উপন্যাসের ঘটনাংশ বিস্তৃত হলেও জয়গুণ পরিবারের জীবনালেখার স্বরূপ উন্মোচনই ঔপন্যাসিকের লক্ষ্য। প্রকৃত অর্থে বাংলাদেশের সহায় সম্বলহীন গ্রামীণ মানুষের অস্তিত্ব রক্ষার নির্মম অভিযাত্রা বিথিত হয়েছে এ উপন্যাসে। বিশেষত গ্রামীণ মুসলমান জীবনের বিশ্বস্ত এবং আন্তরিক পরিচয় সমকালীন বাংলা সাহিত্যে বিরল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাতে যেমন আমূল পাল্টে গিয়েছিল গোটা বিশ্ব পরিস্থিতি, তেমনি পূর্ব বাংলার অর্থনৈতিক ও সামাজিক জীবনে সৃষ্টি হয়েছিল এক সর্বগ্রাসী সংকট, অস্থিরতা ও অনিশ্চয়তার। তার ছায়াপাত ঘটেছে অবিভক্ত পূর্ব বাংলার গ্রামাঞ্চলেও। 43-এর দুর্ভিক্ষ নাড়িয়ে দেয় গ্রাম সমাজের ভিত্তিমূলকে। এ দুর্ভিক্ষ গ্রাম বাংলার সমাজ জীবনে সৃষ্টি করে মানবিক অবক্ষয় ও মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়। এসব ঘটনার পটপরিসরে সমসাময়িক রাজনৈতিক সামাজিক ঘটনা প্রবাহের প্রতিফলন ঘটেছে এ উপন্যাসে। তবে জীবনকে সর্ব আয়তনিক দৃষ্টিকোণ থেকে অবলোকন ও রূপায়ণের সর্বাংশে সক্ষম হননি আবু ইসহাক। জীবনের বৈচিত্র্য অঙ্কনের আত্মনিকতায় তার সূর্য দীঘল বাড়ি পাঠক চৈতন্যে গভীর জীবনবোধ সঞ্চারে ব্যর্থ হয়। কিন্তু জীবন নির্বাচনে সমকাল মনস্কতা এবং রূপায়ণে বস্তুনিষ্ঠ নিরশক্তি এ উপন্যাসকে নবতর মাত্রা দান করেছে। বাংলাদেশের সহায় সম্বলহীন গ্রামীণ মানুষের অস্তিত্ব রক্ষার নির্মম অভিযাত্র বিধিত হয়েছে সূর্য দীঘল বাড়ি উপন্যাসে। জয়গুণের জীবন সংগ্রামের মাধ্যমে এ উপন্যাসে উপস্থাপিত হয়েছে তৎকালীন সমাজের অবহেলিত, বঞ্চিত ও দারিদ্র্য লাঞ্ছিত পরিবারের বাস্তব চিত্র। অনেক আশা ভরসা নিয়ে গ্রাম ছেড়ে তারা শহরের বুকে পা বাড়িয়েছিল, যেখানে মজুমদারের গুদামে চালের প্রাচুর্য, হোটেলে খাবারের সমারোহ দেখে দেখে তাদের জিভ শুকিয়ে যায়। যারা ফিরে আসে তারা বুক ভরা আশা নিয়ে আসে বাঁচবার। অতীতের কান্না চেপে চোখের জল মুছে তারা আসে, কিন্তু মানুষের চেহারা নিয়ে নয়। তাদের শির দ্বারা যে বেঁকে গেছে, পেট গিয়ে মিশেছে পিঠের সাথে, ধনুকের মতো বাঁকা দেহ শুষ্ক ও বিবর্ণ। দুটি ছেলেমেয়ের হাত ধরে জয়গুণও গ্রামে ফিরে আসে। প্রতীক্ষের মহাগ্রাসে বাড়িঘর বিকিয়ে দিয়ে উচ্ছ্বলিত জনস্রোতের সঙ্গে 2 সন্তানসহ জয়গুণও পাড়ি দিয়েছিল শহরে, কিন্তু সেখানে ঠাঁই না পেয়ে অনেক স্বপ্ন বুকিয়ে নিয়ে প্রত্যাবর্তন করে গ্রামে। দেশ বিভাগকালীন অবস্থায় সংকট, অস্থিরতা ও অনিশ্চয়তার ছায়া গভীরভাবে পরিলক্ষিত হয় এ উপন্যাসে। পুরুষ শাসিত সমাজে নারীকে পর্দার আড়ালে বন্দী রাখার প্রয়াসের চিত্রটি উন্মোচিত হয়েছে এই উপন্যাসে। দেশ স্বাধীন হলে জয়গুণও স্বপ্ন দেখে স্বাচ্ছন্দ্যের, কিন্তু রাষ্ট্রীয় পরিবর্তন জয়গুণদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ব্যর্থ হয়। বিধবা, স্বামী পরিত্যক্তা জয়গুণ নিজের ও সন্তানদের প্রাণ বাঁচানোর জন্য নতুন করে শুরু করে তার জীবন সংগ্রাম। জয়গুণের সংগ্রামের এই নবযাত্রা সম্মুখীন হয় বিচিত্র প্রতিকূলতার। জয়গুণের দ্বিতীয় স্বামী করিম বক্স জীবিত। দুর্ভিক্ষের বছর বিনা দোষে সে তাকে তালাক দিয়ে তার গর্ভজাত সন্তান কাশুকেও নিজের কাছে রেখে দেয় নির্মমভাবে। ধর্মের শৃঙ্খল ছিন্ন করে জয়গুণ তাই পুনরায় বেরিয়ে পড়ে জীবিকান্বেষণে। কিন্তু গ্রামের সর্দার গদু প্রধানের চক্রান্তে গভীর রাতে সূর্য দীঘল বাড়িতে ভূতের ঢিল পড়া এবং করিম বক্সের মৃত্যু পুনরায় উচ্ছ্বলিত করে দেয় জয়গুণ পরিবারকে। জয়গুণ ও শফির মা ছেলেমেয়ের হাত ধরে আবার বেরিয়ে পড়ে পথে। জয়গুণের বিধবা ভাবে বৃদ্ধা শফির মা মাতৃহৃদয়ের সুগভীর মমতায় একমাত্র পুত্র শফির প্রতি যেমন স্নেহশীল, তেমনি জয়গুণের সন্তানদেরও সে দেখে নিজের সন্তানের মতোই স্নেহশীল দৃষ্টিতে। পূর্ব বাংলার গ্রামীণ পরিবারের মধ্যযুগীয় কুসংস্কারের চিত্র ফুটে উঠেছে এ উপন্যাসে।
গ্রামীণ পরিবারে ধর্মীয় বিধিবিধান অনেকটা লৌকিক বিশ্বাস ও লোকাচারের পর্যায়ে পরিণত। সেদিকটিও চিত্রিত হয়েছে এ উপন্যাসে। জয়গুণের সংগ্রামের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসের শ্যামা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের সর্বজয়া এবং শওকত ওসমানের জননী উপন্যাসের দরিয়া বিবির জীবন সংগ্রামের। এই তিন জননীর প্রত্যেকেই সন্তানের জন্য সংসারের ভয়াবহ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেছে। মাতৃত্বে, স্নেহে, মমতায়, চরিত্র মাধুর্যে এবং অভাবের সঙ্গে সংগ্রামে এই জননীদের প্রত্যেকেই বাংলা উপন্যাসে অনবদ্য হয়ে আছে। পূর্ব বাংলার গ্রামীণ পরিবারে পুরুষের আধিপত্য, কর্তৃত্ব ও অত্যাচার নারীকে যে করে তুলেছে অনেকটা ভোগ্যপণ্যের মতো, তা মূর্ত হয়েছে সূর্য দীঘল বাড়ি উপন্যাসে করিম বক্সের একাধিক বিবাহ ও স্ত্রীদের প্রতি তার রূঢ় আচরণের মাধ্যমে। তার অমানবিক ও পাশবিক অত্যাচার সহ্য করতে না পেরে প্রথম স্ত্রী গর্ভবতী মেহেরন মুক্তির পথ খুঁজেছে গলায় দড়ি দিয়ে। তার পৈশাচিক অত্যাচার থেকে রেহাই পায়নি দ্বিতীয় স্ত্রী জয়গুণও। দুর্ভিক্ষের সময় বিনা দোষে তাকে তালাক দিয়েছে করিম বক্স। ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসে অত্যাচারিত, নিপীড়িত, ভীরু, দুর্বল ও অসহায় মা বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নিজেই হয়ে উঠেছিলেন বিপ্লবী কর্মী। তবে তার পেছনে চালিকা শক্তি হিসেবে সক্রিয় ছিল তার পুত্র তরুণ বিপ্লবী প্যাভেল ও তার বিপ্লবী বন্ধুরা। কিন্তু সূর্য দীঘল বাড়ি উপন্যাসে জয়গুণের সংগ্রামের পেছনে কোনো সামূহিক চেতনা কিংবা রাজনৈতিক ও সামাজিক কোনো শক্তি সক্রিয় না থাকায় জয়গুণের জীবন সংগ্রাম শেষ পর্যন্ত পর্যবসিত হয় ব্যর্থতায়। অস্তিত্ব বিনাশী আর্থসামাজিক কাঠামোর বিরুদ্ধে জয়গুণ পরিবারের এই সংগ্রাম সংঘচেতনায় জাগ্রত নয় বলেই শেষ পর্যন্ত পর্যবসিত হয় ব্যর্থতায়। ঔপন্যাসিক সমগ্র দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করলে উপন্যাসের শেষোক্ত চলমানতার ফ্রেমে এক নতুন শ্রেণী অস্তিত্বের অগ্রযাত্রা নির্মাণে সক্ষম হতেন। শিল্পী নিজস্ব সামাজিক পরিবেশ, ইতিহাস ও ঐতিহ্য থেকে আহত অভিজ্ঞতালব্ধ উপাদানগুলোকে প্রতিফলিত করেন তার শিল্পকর্মে। সমাজ ও কাল সচেতন শিল্পী আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি উপন্যাসও বাস্তব প্রয়োগ ঘটেছে ঔপন্যাসিকের স্বকীয় অভিজ্ঞতা ও উপলব্ধি। বিভাগ পূর্ব ও বিভাগোত্তর পূর্ব বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনে দেখা দিয়েছিল যে সংকট, টানাপোড়েন, বিশৃঙ্খলা ও বিপর্যয়, তার বহুমাত্রিক রূপের প্রাথমিক প্রতিফলন ঘটেছে এ উপন্যাসে। ঔপন্যাসিক আমাদের দৃষ্টি ফেরাতে সাহায্য করেন সমাজ মানুষের সূক্ষ্ম বিষয়গুলোর দিকে। এই উপন্যাসের কাহিনী ক্রমাগত ইঙ্গিত করতে থাকে আমাদের গ্রাম সমাজের গলিত ধসে পড়া, বিবর্ণ, দুর্ভিক্ষ লাঞ্ছিত, কুসংস্কার শাসিত চেহারার দিকে, কিন্তু ব্যর্থ হয় কোনো মীমাংসিত সত্যের পানে নিয়ে যেতে। আর এই কারণেই পূর্ব বাংলার বৃহত্তর জনগোষ্ঠীর সংকটের মূল নিরূপণে সমর্থ হলেও সূর্য দীঘল বাড়ির বিশিষ্টতা ব্যক্তিগত হিসেবেই, সমষ্টির রূপায়ণ হিসাবে নয়।